ওকে, তাহলে আজকে আমাদের ওই গতি চ্যাপ্টারটার আমাদের তো মেইনলি যে মেইন বেসিক থিওরি গুলা সেগুলো শেষ। তো আমরা এখন শেষ দিকের এইখানে আমি আমার নোটের মধ্যে কিছু স্পেশাল টাইপের অঙ্ক যেগুলো বেশি আসে এবং একটু ক্রিটিক্যাল সেগুলো নিয়ে সেগুলো করে দিছি আর কি, সেগুলাই আমি এখন বুঝাবো। এছাড়াও আরো নানা রকম আসতে পারে, আগের দিন কিছু করাইছিলাম ওরকম করে আরো আসতে পারে। সেগুলা প্র্যাকটিস করলে পারবি, কিন্তু এগুলা একটু বারবার ঘুরে ফিরে আসে, সো এরকম কয়েকটা আমি দেখাই দিচ্ছি। এবং এগুলা কমন, বোর্ড গুলাতে এগুলা কমন কোশ্চেন। সো এরকম একটা কোশ্চেন দেখাচ্ছি, সেটা হচ্ছে আহ আহ, প্রথমটায় কোশ্চেনটা এরকম যে দুইটা গাড়ি, একটা ওকে একটা হচ্ছে একটা গাড়ি আর একটা হচ্ছে ট্রাক। হ্যাঁ, সো তো এটা কখনো আহ বাস, ইয়া ট্রাকের বদলে এইখানে গাড়ির বদলে এখানে কখনো এরকম দিতে পারে যে আহ ইঁদুর, বিড়াল এভাবেও দিতে পারে, কখনো বাঘ হরিণ দিয়ে দিতে পারে। আই মিন একটা আরেকটাকে ধরবে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিতে পারে। সো এখানে যে জিনিসটা বলা আছে যে ট্রাকটা হচ্ছে গাড়িটা এ পয়েন্টে আর ট্রাকটা বি পয়েন্টে, গাড়িটা ট্রাকটার পিছনে, সেটা হচ্ছে কত মিটার পেছনে বলে দেওয়া আছে, হচ্ছে 80 মিটার পেছনে, 80 মিটার পেছনে আছে। উদ্দীপকে এইটুক বলা থাকবে আর কি, যে একটা গাড়ি বা একটা হরিণ, তার পেছনে একটা বাঘ, এরকম করে বলা থাকবে। এবং এই গাড়িটা সমবেগে চলতেছে, এই গাড়িটা সমবেগে চলতেছে, তার সমবেগটা বলে দেওয়া আছে, সমবেগ হচ্ছে 21 মিটার পার সেকেন্ড, এটা বলে দেওয়া। তো এই সমবেগকে আমি ভি দিয়ে লিখতে পারি, সমবেগ ভি ইকুয়ালস টু এত। হ্যাঁ, আর এই গাড়িটার বা এই ট্রাকটার, এটা আগে স্থির অবস্থায় ছিল, এটার আদিবেগ ছিল মানে এই গাড়িটা স্থির অবস্থায় যাত্রা শুরু করছে, আর ও তখন সমবেগে ওইদিকে যাচ্ছে। সো এটা বাঘ হরিণ দিয়ে এরকম বলতে পারে যে একটা বাঘ হরিণকে ধরার জন্য দৌড় শুরু করছে, তখন হরিণটা স্থির অবস্থা থেকে দৌড় শুরু করছে, এরকম আর কি। হ্যাঁ, আর ওই বাঘটা সমবেগে আসতেছিল এরকম। আচ্ছা, আর বা বাঘটা আগেই আসতেছে, হরিণ হঠাৎ করে খেয়াল করছে যে বাঘ আসতেছে, তারপরে সে আহ এই দূরত্বে থাকা অবস্থায় বাঘটাকে দেখে সে দৌড় শুরু করছে স্থির অবস্থা থেকে, এরকম বলতে পারি। তো এখন এটার কোশ্চেন হচ্ছে, আচ্ছা এই গাড়িটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, ত্বরণ দেওয়া আছে যে সমত্বরণে যাত্রা শুরু করছে, তার সমত্বরণ, সেই ত্বরণের মান এ, সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড। এখন কোশ্চেনটা হচ্ছে যে কখন আর কোথায় এই গাড়িটা এইটাকে ধরতে পারবে, বা ওই বাঘের ক্ষেত্রে বলবে যে কখন বাঘ হরিণটাকে ধরতে পারবে, কত সময় পর, কত দূরত্বে গিয়ে, বা আদৌ ধরতে পারবে কিনা, এরকম কোশ্চেন করবে। সো আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি যে কখন এবং কোথায়, কোথায় তারা পরস্পর মিলিত হবে। এটা হচ্ছে কোশ্চেন। সো এরকম কোশ্চেন দেখলে, সেটা বাঘ হরিণ হোক বা যেভাবেই হোক, যেটাই আসুক, যদি কোশ্চেনে চিত্র নাও দেওয়া থাকে, আমরা এরকম চিত্র এঁকে নিব। তবে সেই ক্ষেত্রে আমাদের যে এরকম গাড়ি আঁকতে হবে, বাঘ হরিণ আঁকতে হবে এমন কোনো কথা নাই। তো এখানে লিখে দিবি যে গাড়ি, এখানে লিখে দিবি ট্রাক, এখানে এ বি দিবি। ওকে, ওই বাঘের ক্ষেত্রে এখানে বাঘ লিখবি, এখানে হরিণ লিখবি, এখানে এ বি দিবি। এটা কেন দিব? কারণ আমরা অঙ্কটা শুরু করব এই চিত্র অনুযায়ী। ওকে, সো আমরা প্রথমে লিখবো, প্রথমে আগে আমরা ধরে নিব, আমাদের দুইটা কথা বলছে, একটা হচ্ছে কখন আর একটা হচ্ছে কোথায়। সো আমরা ফার্স্টে ধরে নিব যে তারা এই বি বিন্দু থেকে, এই বি বিন্দু থেকে এরকম একটা দূরত্ব, যে এক্স দূরত্বে গিয়ে, এই এক্স দূরত্ব আমরা এটা ধরে নিব, এক্স দূরত্বে গিয়ে এবং টি সময় পর, ওকে, তো ওই সময় যাইতে টি সময় লাগবে, এক্স দূরত্বে টি সময় পর এই সি বিন্দুতে গিয়ে মিট করবে,
একটা আরেকটাকে ধরতে পারবে। ওকে, সো এই কথাটা আগে আমরা ফার্স্টে লিখে নেব। তার মানে আমাদের সলভের প্রথম লাইনটা হবে, হ্যাঁ ভাই বল। হ্যাঁ, পরীক্ষার খাতায় আঁকবি, কিন্তু এভাবে আঁকবি না। তোর এরকম গাড়ি টাড়ি আঁকতে হবে না, তুই জাস্ট এই যে এ বি সি এগুলো দেখাবি, এই যে এটা দেখাবি, আর এখানে দরকার হলে লিখে দিবি বাঘ, হরিণ, বাংলায় লিখে দিবি। বুঝছিস? আর চিত্র, মানে চিত্র উম, না আঁকলে নাম্বার কাটবে না, কিন্তু তুই ওভাবেই বলবি তো। আর কঠিন কিছু না, একটা জাস্ট লাইন আঁকবি, লাইন আঁকার পরে এ বি সি দিবি, এই জাস্ট। কথা বুঝছিস? মানে তুই এখন তোর কাছে জটিল লাগতে পারে, কোনো কঠিন কিছু না। চিত্র না দিলেও নাম্বার কাটবে না, কিন্তু তুই আর যদি উদ্দীপকে চিত্র দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই। তোর বোঝার জন্য দেখ, এখানে যে লাইনটা লিখবো ওটা লিখতে গেলেই দেখ চিত্রটা দরকার পড়বে। যে লিখবো ধরি, আর তোর যদি চিত্র না আঁকতে ইচ্ছা করে বাংলায় বলে দিবি, তাতে একটু বেশি বলা লাগবে যে চিত্রটা আঁকতে পারবি, এত পেন নিস না, পারবি, সবাই পারছে, তুইও পারবি। ধরি বি থেকে এক্স দূরত্বে সি বিন্দুতে টি সময় পর, টি সময় পর তারা মিলিত হবে। এইটা হবে আমাদের সলভের প্রথম লাইন। আর আমাদের অনেক ম্যাথ করতে গিয়ে এরকম ছোটখাটো চিত্র আঁকতে হবে সামনেও, সো আমরা একটু দেখাই দিবই, সমস্যা নেই। বি থেকে এক্স দূরত্বে সি বিন্দুতে টি সময় পর তারা মিলিত হবে, এটা ফার্স্টে বলবো। এইবার আমরা ক্যালকুলেশন করা শুরু করি। তো আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে এই গাড়িটাকেও ওই সি পর্যন্ত পৌঁছাইতে হবে, আবার এই ট্রাকটাকেও সি পর্যন্ত পৌঁছাইতে হবে, এরকম ব্যাপার। তার মানে গাড়ির কতখানি দূরত্ব অতিক্রম করা লাগবে, গাড়ির অতিক্রম করা লাগবে যে এতখানি দূরত্ব এসি। ওকে, মানে ডি এর সাথে এক্স, এই দুইটাই। আর ট্রাকের কতখানি দূরত্ব অতিক্রম করা লাগবে, এক্স দূরত্ব, মানে জাস্ট বিসি। কিন্তু দুইজনের হাতে সময় একই, দুইজনে কিন্তু টি সময়ের মধ্যে যাবে। গাড়িটা যে সময় এখানে যাবে ঠিক একই, সরি, ট্রাকটা যে সময় এখানে আসবে গাড়িটা ঠিক একই সময়ে এই পর্যন্ত যাইতে হবে। তার মানে দুইজনের হাতের সময়টা সেম। সো আমি লিখতেছি, তোরা কিছু না বুঝলে বলবি, আমি এই দিকে লিখতেছি যে ফার্স্টে গাড়ির ক্ষেত্রে ব্যাপারটা লিখতেছি। হ্যাঁ, গাড়ির ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে। সো আমরা যদি ওই যে বাঘ হরিণ হয় লিখবো বাঘের ক্ষেত্রে, যদি ইঁদুর বিড়াল হয় বিড়ালের ক্ষেত্রে, এভাবে লিখবো। সো গাড়ির ক্ষেত্রে গাড়ির বেগ কি, গাড়িটা সমবেগে চলতেছে, তাইলে এই পর্যন্ত সে সমবেগেই যাবে। তো সমবেগের জন্য সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। গাড়ির ক্ষেত্রে যেহেতু সমবেগ, সমবেগের জন্য সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। সো গাড়ির কতখানি দূরত্ব যাইতে হবে, এইটুক যাইতে হবে আর এইটুকু যাইতে হবে, মানে ডি প্লাস এক্স। তাহলে এখানে লিখতেছি ডি প্লাস এক্স ইকুয়ালস টু ভিটি। ওকে, এখন মান বসাই দিই। ডি এর মান জানি, ডি হচ্ছে 80 মিটার, এক্স এর মান জানি না, ভি জানি 21, আর টি হচ্ছে, আচ্ছা টি জানি না, টি বের করব। সো এরকম আসছে যে 80 প্লাস এক্স ইন্টু ইকুয়ালস টু 21 ইন্টু টি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, কিছু না বুঝলে বলিস। আচ্ছা, আমি এইটুকু মুছি, আশা করি তোদের এইটুকু মুছলে কোনো সমস্যা নাই। কোশ্চেনটা তো মনেই আছে যে কখন কত দূরত্বে গিয়ে তারা মিলবে। আর এখানে আমরা লিখে নিছি যে ধরি এক্স দূরত্বে, বি থেকে এক্স দূরত্বে টি সময় পর সি বিন্দুতে তারা মিলবে। ওকে, সো এবার পরে, এটা ছিল গাড়ির ক্ষেত্রে, এবার ট্রাকের ক্ষেত্রে। ট্রাকের ক্ষেত্রে সো হরিণ হইলে আমরা লিখবো হরিণের ক্ষেত্রে, ওরকম করে লিখবো। সো ট্রাকের জন্য ট্রাক কত দূরত্ব যাবে, এই এক্স, এবং তার জন্য সমতরণে চলতেছে। তো সমতরণ হলে সূত্র ছিল এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরকম ছিল। সো এস, এসটা হবে এই যে এক্স, এক্স দূরত্ব যাওয়া লাগবে। ইউ হচ্ছে তার আদিবেগ 0, সো 0 ইন্টু টি প্লাস হাফ, এ দেওয়া আছে 2 ইন্টু টি স্কোয়ার। দুইজনের জন্য সময় কিন্তু সেম, একই সময়ে তারা অত দূর যাবে। সো টি এইখানেও যা আছে এখানেও তাই আছে। তো এখন এখান থেকে এটা লেখা যায় যে এক্স ইকুয়ালস টু, এটা তো 0, এখানে 2 2 কাটা যাচ্ছে, এক্স ইকুয়ালস টু আসতেছে টি স্কোয়ার, এটাকে আমি 2 নাম্বার দিলাম। তাহলে এখন এই 2 এর এক্সটা এটাকে এখানে বসাই দিই।
চাইলে আমাদের তাইলে আসতেছে হচ্ছে 1 হতে লাইনটা এরকম আসতেছে 80 প্লাস টি স্কোয়ার, এক্স এর জায়গায় টি স্কোয়ার বসাই দিছি, ইকুয়ালস টু 21t। তাহলে এখন যদি এটাকে আমি সলভ করি, এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি টি স্কোয়ার মাইনাস 21t। তোরা তো বীজগণিতে এরকম মিডল টার্ম করছিস, 80। তাইলে এটাকে যদি আমরা মিডল টার্ম করে ভাঙাই, 5 ষোলং 80 মানে 5t আর 16t এভাবে লেখা যাবে। সো আমি পরের লাইনটাকে উপরে পাঠাই দিচ্ছি। হ্যাঁ, এখানে আসতেছি। সো এরকম হবে টি স্কোয়ার মাইনাস 16t মাইনাস 5t প্লাস 80 ইকুয়ালস টু 0, বা এখান থেকে টি কমন নেওয়া যাবে। টি কমন নিলে টি মাইনাস 16 মাইনাস 5t মাইনাস 16, সরি, টি মাইনাস 16 ইকুয়ালস টু 0। তাইলে এখান থেকে আসতেছে টি মাইনাস 16 টি মাইনাস 5 ইকুয়ালস টু 0। তার মানে আমি টি এর দুইটা মান পাচ্ছি। তাহলে লাস্টে আমার এইখানে লিখতেছি, হ্যাঁ উপরে চলে আসলাম। সুতরাং টি ইকুয়ালস টু একবার আসতেছে হচ্ছে, যদি এটা নিয়ে লিখি যে হয় টি ইকুয়ালস টু টি মাইনাস 16 ইকুয়ালস টু 0, মানে টি ইকুয়ালস টু 16 সেকেন্ড, বা টি ইকুয়ালস টু 16 বা 5, দুইটাই আসতেছে। তো আমরা এরকম করে লিখি 16 সেকেন্ড বা টি ইকুয়ালস টু 5 সেকেন্ড। তার মানে দুইটা মান পাইছি। আমরা দুইটা না পেয়ে এরকম হইতে পারতো, একটা প্লাস পাইতে পারতাম আর একটা মাইনাস পাইতে পারতাম। ওকে, অথবা এরকম হইতে পারতো কোনো সলভই আসতেছে না। ওকে, এরকমও হইতে পারতো। আই মিন বাস্তব কোনো মান আসতেছে না, দুইটাই মাইনাস আসতেছে, এরকমও হইতে পারতো। অথবা কোনো মানই আসতেছে না, ওই সমীকরণটা ভ্যালিডই না। সো অনেকগুলা কেস হইতে পারতো। সো আমি সবগুলাই ব্যাখ্যা দিচ্ছি কখন কি বুঝাচ্ছে। যখন দুইটা মান আসতেছে, এটার মান বুঝাচ্ছে, এটা মানে বুঝাচ্ছে গাড়িটা, আমরা বলছি কখন তারা মিলিত হবে। এই গাড়িটা এরা পরস্পরের সাথে দুইবার মিলিত হবে। প্রথমবার কি হবে, এটা তো ফার্স্টে আগে চলে গেছে, ও 5 সেকেন্ড পরে, এই যে ছোট যেটা, 5 সেকেন্ড পর গাড়িটা গিয়ে ট্রাকটাকে একবার ধরবে। ওকে, একবার মিলিত হবে। তারপর আবার আহ গাড়িটা গিয়ে ট্রাককে ধরার পরে গাড়ি সামনে চলে যাবে, পরে আবার ট্রাক গিয়ে কিছু 16 সেকেন্ড পর আবার ট্রাকের সাথে আবার গাড়ির দেখা হবে। মানে একবার গাড়িটা ট্রাককে ক্রস করে সামনে চলে যাবে, তখন 5 সেকেন্ড সময়। একটু পরে আবার 16 সেকেন্ড পর ট্রাকটা গাড়িটাকে ক্রস করবে। এরকম দুইবার তারা পরস্পরের সাথে মিট করবে। কথা কি বুঝছিস? আচ্ছা, হ্যাঁ ভাই বল বল। হ্যাঁ হ্যাঁ, শুধু প্লাসটা নিতাম। যদি প্লাস আর মাইনাস দুইটা সময় আসে, তাইলে বলবো যেহেতু সময় ঋণাত্মক হতে পারে না, প্লাসেরটা নিব। আর যদি কোনো মানই না আসে বা ইনফিনিটি আসে বা এরকম কোনো হইলো, মাঝে মাঝে আমরা দেখবো যে বাস্তব মান আসতেছে না, জটিল মান আসতেছে, সো তখন আমরা বলবো যে, বা ক্যালকুলেটরে চাপলে ওটার ম্যাথ এরর বলতেছে বা এরকম সলভ নাই এরকম আসতেছে, তো তখন আমরা বলবো যে কখনোই গাড়িটা বাস ট্রাকটাকে ধরতে পারবে না। মানে গাড়ির বেগটাই এরকম যে কখনো সে ধরতে পারবে না। বা ওই যে বাঘ হরিণের ক্ষেত্রে বলবো যে কখনোই বাঘ হরিণটাকে ধরতে পারবে না। বাঘ হরিণের ক্ষেত্রে যদি এরকম দুইটা টাইম আসে, তাইলে কিন্তু আহ, আসলে একটাই লেখা উচিত, ছোটটাই লেখা উচিত। মানে বাঘের এত খেয়ে দেয় কাজ নাই, ফার্স্টে হরিণকে একবার ধরবে, তারপরে আবার ছেড়ে দিবে, আবার গিয়ে ধরবে, এরকম হবে না। তো ধরলে একবারেই ধরবে। তো আশা করি ডাটা ওরকম হবে না বাঘ হরিণের ক্ষেত্রে, একটাই আসে এরকম ডাটা দিবে, অথবা ধরতেই পারবে না, এরকম হবে। আর যদি দুইটা আসে, কেউ যদি বলে যে এত এত সেকেন্ড পরে ধরবে, মানে থিওরিটিক্যালি ভুল নাই, কিন্তু বাস্তবে বাঘ ধরলে একবারই ধরবে। ওকে, আচ্ছা, অবশ্যই এরকম হইতে পারে হরিণ ছুটে গেল পরে আর, কিন্তু সেগুলা সেই ক্ষেত্রে কিন্তু হরিণের বেগ টেক ত্বরণ সেম থাকবে না। তো আমরা অত জটিল ভাবে চিন্তা না করি। এখন কথা হচ্ছে আমরা কেবল সময়টা পাইছি যে এই গাড়িটা ট্রাকটাকে যথাক্রমে 5 সেকেন্ড আর 16 সেকেন্ড পর 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 দুইবার তারা মিলিত হবে। লিখবই যে তারা পরস্পর 5 সেকেন্ড ও 16 সেকেন্ড পর মিলিত হবে। এখন কত দূরত্বে গিয়ে মিলবে সেটা বের করি, যে এই যে এক্স দূরত্ব এটা কত। তো এটা বের করার জন্য এই যে আমাদের 2 নাম্বার সমীকরণ আছে, 2 নাম্বারে একবার টি ইকুয়ালস টু 5 বসাবো, আর একবার টি ইকুয়ালস টু 16 বসাবো। তাইলে যেটা আসতেছে দেখি একটু,
2 হতে যদি t ইকুয়ালস টু 5 বসাই, x ইকুয়ালস টু 5 স্কয়ার বা ওই যে 16 বসাইলে 16 স্কয়ার। হ্যাঁ, ওকে, অথবা তাইলে এই ক্ষেত্রে আসতেছে x ইকুয়ালস টু 25 মিটার, আর এই ক্ষেত্রে আসতেছে x ইকুয়ালস টু 256 মিটার। তার মানে এই যে বি থেকে 25 মিটার দূরে গিয়ে একবার গাড়িটা ট্রাকটাকে ধরে ফেলবে, তারপরে আবার গাড়িটা আগে চলে যাবে, পরে ট্রাক আবার ওই বি থেকে 256 মিটার দূরত্বে গিয়ে আবার এই গাড়ির দেখা পাবে। ওকে, আর যদি কোনো টাইম না আসে, তার মানে কখনোই তাদের বেগ এরকম, তারা কখনোই একটা আরেকটাকে ধরতে পারবে না। তো লাস্টের অ্যান্সারটা লেখার সময় আমরা ওই যে প্রথম যে লাইনটা লিখছি ঠিক ওভাবেই লিখবো। প্রথমে লাইনটা এরকম লিখছিলাম, ধরি বি থেকে এক্স দূরত্বে, তো তখন টি সময় পর ওভাবেই লিখবো। সুতরাং লাস্টের অ্যান্সারটা লিখবো, সুতরাং তারা বি থেকে 25 অথবা 256 মিটার দূরত্বে যথাক্রমে 5 সেকেন্ড ও 16 সেকেন্ড পর পরস্পরের সাথে মিলিত হবে। এভাবে অ্যান্সারটা লিখবো, আর একটা আসলে ওই একটাই লিখবো। এই সবাই বুঝছি সেটুক? আচ্ছা, তো এখন আমাদের আরেকটা ম্যাথ, এটাও বোর্ডে আসা। ওই যে উপর থেকে এবার বস্তু ছেড়ে দিচ্ছে একটা, হ্যাঁ, ওই পরন্ত বস্তু। সো যেটা বলা, উপর থেকে একটা বস্তু ছাড়া হচ্ছে আর নিচ থেকে আরেকটা বস্তু ছাড়া হচ্ছে, এরকম একটা ব্যাপার। তা আমি এটা মুছে দিচ্ছি। এই অঙ্কটা খুব ভালো করে করিস, দেখবি মানে গাইড বা টেস্ট পেপার খুললে বোর্ডের মধ্যে বারবার এই অঙ্ক বোর্ডে আসা, বা স্কুলের পরীক্ষাগুলোতে ওইগুলা দেয়। হ্যাঁ হ্যাঁ, এটাই এখন যেটা করাইলাম, এই অঙ্কটা খুব বেশি কমন, বারবার আসে। হ্যাঁ, ইঁদুর, বিড়াল, বাঘ, হরিণ দিয়ে, গাড়ি দিয়েও আছে, গাড়ি, মোটর সাইকেল, এরকম অনেক কিছুই আছে। আবার এই যে আমি যে পরেরটা স্থির দিছি, সামনেরটা বেগ দিছি, উল্টাও থাকতে পারে, ওইটা দিতে পারে সমবেগে যাচ্ছে, এটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। কন্ডিশন যাই দিক, নিয়ম একই। আচ্ছা, তাইলে এবার আমাদের তারপরের যেটা, সেটা হচ্ছে এরকম কোশ্চেনটা। বলা হয়েছে একটা বস্তু এরকম উপর থেকে, এটা হচ্ছে এ আর ভূমিতে বিন্দু হচ্ছে বি, একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে বা ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, এরকম ধর। সো এটাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে এবং স্থির অবস্থা থেকে ইউ হচ্ছে 0, এবং ওই একই সময়ে ভূমি থেকে আরেকটা বস্তুকে উপরে ছুঁড়ে মারা হয়েছে। ওই যে বস্তুটাকে ছুঁড়ে মারা হয়েছে উপরে, তার বেগটা হচ্ছে ইউ ইকুয়ালস টু 19.6 মিটার পার সেকেন্ড, এরকম বেগ দেওয়া। এবং বলছে যে এই উচ্চতাটা, এই টোটাল উচ্চতাটা এইচ যদি হয়, এই এইচ হাইটটা বলে দেওয়া আছে 120 মিটার। তো এইটুক হচ্ছে উদ্দীপক। ওকে, উদ্দীপকে এইটুক দেওয়া, এটা কখনো একেও দেওয়া থাকতে পারে, কখনো বাংলায় কথাটা বলতে পারে। তো এইটুকু এঁকে নিলে সুবিধা হবে, আস্তে আস্তে বুঝে যাবি, মানে পেন নেওয়ার দরকার নেই। আস্তে আস্তে কোশ্চেন সলভ করতে করতে আইডিয়া হয়ে যাবে কিভাবে আঁকতে হবে। আমিও তোদের সময় পারতাম না এত সহজে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে আবার একই কথা, বস্তুদ্বয় কখন এবং কোথায় মিলিত হবে। বস্তুদ্বয় কখন ও কোথায় মিলিত, কোথায় মিলিত হবে। তো এই ক্ষেত্রেও আমরা আগের মতোই রুল অ্যাপ্লাই করবো, যে ধরে নিব একটা পয়েন্ট থেকে, আগের বার যেমন বি থেকে ওরকম ধরছিলাম। সো এবার আমি চাইলে ভূমি থেকেও ধরতে পারি, উপর থেকেও ধরতে পারি, ইচ্ছা আমার, আমি উত্তরটা ওভাবেই লিখবো আর কি। সো আমার নোট অনুযায়ী আমি লিখতেছি যে আমি ধরে নিলাম এ থেকে এক্স দূরত্বে সি বিন্দুতে এখানে গিয়ে তারা পরস্পরের সাথে মিলিত হবে, এটা ধরে নিলাম। তাইলে সলভের প্রথম লাইন আবার আগেরটার মতো, যে ধরি এ থেকে এক্স দূরত্বে সি বিন্দুতে টি সময় পর, হ্যাঁ, সি বিন্দুতে
টি সময় পর তারা মিলিত হবে। তারা মিলিত হবে। এখন আসি আমাদের আগেরটার মতোই এখন অবস্থা, যে এইটা এই পর্যন্ত নেমে আসবে। সো আমরা ওই যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দুইটা সূত্র শিখছিলাম, একটা হচ্ছে নিচের দিকে পড়ার ক্ষেত্রে আর একটা উপরের দিকে, খালি একটা মাইনাস হয় আর একটা প্লাস হয়, এরকম ছিল। সো ও এক্স দূরত্ব নেমে আসবে, ও ওই সময়ে এইটুকু দূরত্ব যাবে, মানে এই যে 120 মাইনাস এক্স মানে হচ্ছে এইচ মাইনাস এক্স, এইটুকু যাবে, কিন্তু দুইজনে একই সময়ে যাবে। সো দুইজনের জন্যই হাতের সময় হচ্ছে টি। আর এটা আমি মাঝামাঝি নিছি এমন না যে এটা মাঝামাঝি হবে, এটা আমি যে কোনো জায়গায় নিতে পারতাম ইচ্ছা। আচ্ছা, তাইলে আমি এখন পরের কথাগুলো লিখবো, এইটুকু মুছে দিচ্ছি, এই লেখাটা আগেরটার মতোই কিন্তু। তাহলে প্রথমে ওই যে উপরের এ বস্তুটার ক্ষেত্রে, হ্যাঁ, বা ওই যেটা পরন্ত বস্তু সেটার ক্ষেত্রে, সো আমি লিখলাম পরন্ত বস্তুর ক্ষেত্রে। পরন্ত বস্তুর ক্ষেত্রে ও জি ত্বরণে নিচে পড়তেছে। আমরা জানি অভিকর্ষের সূত্রটা হচ্ছে এই যে এক্স দূরত্ব পার হয়ে আসবে, মানে আমাদের সূত্রটা এরকম ছিল h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। সো ও নেমে আসবে এক্স দূরত্ব, এক্স ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এরকম হবে। এবং ইউটা এখানে জিরো, তাইলে এখানে এক্স ইকুয়ালস টু জিরো টি প্লাস হাফ জি টি স্কোয়ার। সো এখানে আমি 9.8 জি এর মান আমাদের মুখস্থ রাখা লাগবে। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু আসতেছে 4.9 টি স্কোয়ার। এটাকে 1 নাম্বার দিলাম আগেরটার মতো। এখন এই নিচের বস্তুটাকে যেটাকে উপরের দিকে ছুড়ে দিছি সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। তো ওর জন্য লিখি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জাস্ট মাইনাস হয়ে যাইতো। ওকে, তাহলে ওর ক্ষেত্রে হবে ও কত দূর উঠবে, এইটুকু উঠবে, এই যে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু, মানে আগের সূত্রটাই, এইটা দূরত্ব এখানে এটা দূরত্ব, এবার খালি ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার কমতে থাকবে, বেগ আস্তে আস্তে কমতে থাকবে। আর এখানে বেগটা বলে দিছে 19.6, তাহলে এটা বসাই দিই, এটা হচ্ছে 120 মাইনাস এক্স ইকুয়ালস টু ইউ হচ্ছে 19.6 টি, আর ওইদিকে মাইনাস হাফ জি হচ্ছে 9.8 টি স্কোয়ার। তো এখন আমি এইখানে এই সমীকরণটাতে এক্স এর জায়গায় ওই টি স্কোয়ার এটা বসাই দিব, 4.9 টি স্কোয়ারটা বসাই দিব। আচ্ছা, এটাকে 2 দিয়ে রাখলাম। তাহলে এবার হচ্ছে 2 নাম্বার সমীকরণে এক্স ইকুয়ালস টু এটা বসাই দিচ্ছি। তাইলে এখানে লিখতেছি 2 হতে ওই 120 মাইনাস এক্স এর জায়গায় বসাচ্ছি 4.9 টি স্কোয়ার, এটা বসাচ্ছি। আর তারপরে হচ্ছে ইকুয়ালস 19.6 টি, আর ওখানে হিসাব করলে মাইনাস 4.9 টি স্কোয়ার এরকম আসবে। তাহলে দুই সাইডেই 4.9 টি স্কোয়ার 4.9 টি স্কোয়ার, এটা কাটাকাটি চলে যাবে, মানে ওই পাশে নিয়ে গেলে জিরো হয়ে যাবে। তাহলে আমার থাকতেছে এরকম, এই সাইডে 120, ওই সাইডে 19.6 টি। তাহলে এখান থেকে টি ইকুয়ালস টু আসতেছে, টি ইকুয়ালস টু হিসাব করলে আসবে 6.12 সেকেন্ড, এটা আসছে। যে তাইলে ওই টি সময় পর তারা, আই মিন 19.6.12 পর তারা মিলিত হবে। সো কত উচ্চতায় মিলবে সেটা একটু বের করি, কত উচ্চতায় মিলবে সেটা একটু বের করি। তো এবার, ও সরি, আবার এটা মুছে দিলাম। আচ্ছা, সমস্যা নাই, এটা 1 নাম্বার সমীকরণে বসাই দিব। হ্যাঁ, 1 নাম্বার সমীকরণে এই মানটা বসাই দিব, ওই যেটা এক্স ইকুয়ালস টু 4 পয়েন্ট, আমি একটু আবার লিখে দিই। 1 নাম্বার সমীকরণটা এরকম ছিল, এক্স ইকুয়ালস টু
4.9 টি স্কোয়ার, এটা ছিল 1 নম্বর সমীকরণ। তো এখন 1 হতে x ইকুয়ালস টু 4.9 ইন্টু 6.12 হোল স্কোয়ার, সেটা আচ্ছা নোটে কখনো কোনো মান ভুল টুল থাকতে পারে, ওগুলা তো আর একটু ঠিক করে নিস। আমি এখনো ক্যালকুলেশন করতেছি না, কিন্তু আমি নোট দেখে দেখেই বলতেছি। সো কোনোটা ভুল মনে হইলে পরে তোরা ঠিক করে নিস। আচ্ছা, এখন কথা হচ্ছে এই মানটা আসছে, এখন এই মানটা কি আসলেই বাস্তবে সম্ভব? দেখ, এইটা হচ্ছে 120 মিটার, ওরা পড়ছেই যে দূরত্ব তারা সেটা হচ্ছে 120 মিটার, আর আমরা দেখতেছি এদের মেলার জন্য যে উচ্চতাটা দরকার ছিল, মানে এক্স থেকে সে যদি 183.52 মিটার দূরত্ব অতিক্রম করে আসে তারপরে তারা মিলবে। এর মানে কি বুঝাচ্ছে তাইলে? সবাই আমার কথাটা ধরতে পারতেছিস কিনা? দূরত্ব ছিল ওদের মধ্যে 120 মিটার, তার মানে 120-এর মাঝে কোথাও মেলার কথা ছিল, অথচ আমি এক্স এর মানটা পাইছি 183.52 মিটার। সবাই আমার কথাটা ধরতে পারছিস? যেই মানটা একটু অদ্ভুত। আচ্ছা, তাইলে কাহিনী কি হয়েছে? এই ডাটা কেন এরকম আসলো? কাহিনীটা এরকম হয়েছে, এই যে এই বস্তুটাকে ছুঁড়ে মারা হয়েছে, আমরা কি জানি বস্তু উপরে উঠে আবার নিচে পড়ে যায়, তাই না? এই কাহিনীটা যেটা হবে, এই বস্তুটাকে ছুঁড়ে মেরে ওইটার সাথে মেলার কোনো সম্ভাবনাই নাই, কারণ ওইটা 120 মিটার উচ্চতা থেকে যখন পড়তে থাকবে, ওইটা 120 মিটার উচ্চতা থেকে যখন পড়তে থাকবে, এইটা এরকম উপরে উঠে আবার নিচে নেমে যাবে অতক্ষণে। তার মানে ওইটা পড়তে পড়তে আস্তে আস্তে ও অলরেডি সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নিচে পড়ে যাবে। কথা কি বোঝা গেছে? এই মানটা অস্বাভাবিক আসার কারণ এটাই যে যদি এমনই হইতো যে ও বাতাসে থাকতে থাকতে ওর সাথে মিট হয়ে যাইতো, তাইলে অবশ্যই মানটা 120-এর মাঝখানে আসতো। কখনো এই মানটা নেগেটিভও আসতে পারে। এগুলার মানে হচ্ছে এই মানটা যদি কখনো নেগেটিভ আসে, ধর এরকম আসলো, নেগেটিভ সামথিং কিছু আসলো, এটার মানে হচ্ছে ওই ক্ষেত্রেও যে এই বস্তুটা উপরে উঠে, আই মিন উপরে উঠে নামার সময় হয়তো মিলবে বা এরকম কিছু। যদি নেগেটিভ এরকম আসতো যে নেগেটিভ 60 মিটার আসতো, ওকে, যে -60 মিটার, -60 মিটার বলতে কি বুঝাইতো? -60 মিটার বলতে বুঝাইতো যে আমরা তো এটাকে এক্স দূরত্ব ধরছি, আহ, উপ- এটা তো উপরের দিকে যাওয়ার কোনো অপশনই নাই, মানে এই মানটা যদি মাইনাস আসতো বা এই যে এরকম বেশি মান আসতো, এর মানে বুঝাচ্ছে এরা বাতাসে থাকা অবস্থায় মিলে নাই, তারা খালি তখনই মিলতে পারে, তাইলে ও বাতাসে উঠে আবার যখন পড়ে গেছে তারপরে ও মাটিতে আসছে, মাটিতে দুইজনে মিলছে, মানে বাতাসে থাকা অবস্থায় তারা মেলে নাই। সো আমরা এই ক্ষেত্রে অ্যান্সারটা ওভাবেই লিখবো যে যা এ বি এর বেশি, এ বি এর বেশি, আর সুতরাং বস্তুদ্বয় এ বি দূরত্বের মধ্যে কোথাও মিলিত হবে না, কেবল তারা ভূমিতে পতিত হওয়ার পরে মিলিত হবে, এরকম হবে। আর যদি এর মাঝামাঝি চলে আসতো আমাদের 120-এর মাঝখানে কোনো দূরত্ব হইতো, তাহলে ওটাই লিখতাম যে সুতরাং এ থেকে ওই যে অত মিটার দূরত্বে ওই টি সময় পর তারা মিলিত হবে। সো এটা একটা বোর্ড কোশ্চেন বেবি। বোর্ড কোশ্চেনের ঘ নাম্বারটা এভাবেই বলা ছিল যে বস্তুদ্বয় ভূমি তে পড়া ছাড়া মিলিত হবে না, বিশ্লেষণ করো, এরকম কিছু একটা বলছিল। সো সবকিছুরই রুল একই, কিন্তু আমরা জিনিসগুলো বুঝে ম্যাচ করার চেষ্টা করব, কেন এরকম হইলো, এভাবে আসলে কি হইতো, এভাবে আসলে কি হইতো। তারপরে কখনো আবার এরকম হইতে পারতো, এত দূর আমার করাই লাগতো না, এই টি এর মানে নেগেটিভ চলে আসতে পারতো, টি এর মান নেগেটিভ আসা মানে তারা মিলিত হয় নাই, ওকে, ওই ক্ষেত্রেও তারা মিলিত হয় নাই, এরকম হইতে পারতো। তাইলে বুঝছি সবাই, টুক বুঝতে পারছিস? আচ্ছা, তাইলে এবার আমরা আরেকটা টাইপের অঙ্ক করব, তার আগে আরেকবার আমরা একটু জয়েন দিই, সবাই আরেকবার একটু জয়েন দিই। ওকে, তাইলে তারপরের যে ম্যাথটা সেটা একটু ক্রিটিক্যাল, একটু কঠিন করলে এই ম্যাথটা দেয়, হুম, স্কুলগুলোতে আসে, বোর্ডে এখন পর্যন্ত আসে নাই, মেবি বোর্ডে এখন পর্যন্ত আসে নাই, তবে স্কুলগুলোতে প্রায়ই দেয়। সো এইটা অঙ্কটা একটু দেখাই। আর আমি কিন্তু জাস্ট ধরে ধরে
যেগুলা বেশি একটু প্রবলেমেটিক সেগুলা দেখাচ্ছি। এর মানে এই না এই কয়টাই অঙ্ক বা এই কয়টাই, মানে ঘুরে ফিরে একই জিনিস। ওকে, যেভাবেই বলুক ঘুরে ফিরে একই জিনিস। আই মিন ওই গতির সূত্র দিয়ে অঙ্ক, তারপর এগুলা একটু এক্সট্রা টাইপ। তারপরে তোরা সলভ করতে গিয়ে প্রবলেম পাইলে আমাকে আবার বলবি যে ভাইয়া এই অঙ্কটা বুঝি নাই, এটা একটু এই লাইনে বুঝি নাই, এটা একটু বলে দেন, তাহলে আমি আবার করাই দিব। আচ্ছা, তো এখন আসি এই এইটা যে টাইপটা, এইখানে বলা আছে একটা কাঠ বা একটা দেয়াল, যেটাই বলি যে কোনো কিছু বলতে পারে, কাঠের গুঁড়ি বলতে পারে, দেয়াল বলতে পারে, এরকম যে কোনো কিছুই বলতে পারে, যে একটা দেয়াল সেইটার, এটা হচ্ছে ধর সেই, এটা একটা দেয়াল। ওকে, আমি দেয়ালের এটা, দেয়ালটাকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি, দেয়ালটা এতখানি মোটা, হ্যাঁ, দেয়ালের পুরুত্ব এতটুকু, বা এটা একটা কাঠের টুকরাও হইতে পারতো। সো এই দেয়ালটার পুরুত্ব বলে দেওয়া আছে, এইটা বলে দেওয়া আছে যে এই দেয়ালটার পুরুত্ব হচ্ছে ডি, এটা হচ্ছে 150 সেন্টিমিটার, এটা বলে দেওয়া। তো এখন বলছে এই দেয়ালটার মধ্যে একটা গুলি এসে প্রবেশ করছে, একটা গুলি এসে প্রবেশ করছে, এবং গুলিটা আহ 40 সেন্টিমিটার প্রবেশ করার পর, তো আমি গুলিটা আঁকতেছি, ধর এখানে এই গুলিটা এসে প্রবেশ করছে, গুলি প্রবেশ করার পরে, গুলিটা 40 মিটার ঢোকার পরে, সরি 40 সেন্টিমিটার ঢোকার পরে, গুলিটা দেয়ালের ভিতরে 40 সেন্টিমিটার যাওয়ার পরে, তো ধরলাম ধর এইটুকু 40 সেন্টিমিটার, এই 40 সেন্টিমিটার যাওয়ার পরে গুলিটার বেগ আস্তে আস্তে কমে যাবে, এটাই স্বাভাবিক যেহেতু বাধা পাচ্ছে এখন ভিতরে ঢোকার পরে। সো গুলিটার বেগ আস্তে আস্তে কমে যাচ্ছে, সো বেগটা, এই বেগটা কমতে কমতে সেটা কতখানি হয়ে গেছে বলে দেওয়া আছে, 1/3 হ্রাস পাইছে গুলিটার বেগ, 1/3 হ্রাস পাইছে, মানে আগে যা ছিল তার থেকে 1/3 কমে গেছে। সো আমি আগে ধরে নিলাম এইখানে গুলিটা এসে ইউ বেগে ঢুকছে। ওকে, সো এখন তার শেষ বেগটা, শেষ বেগকে আমরা ভি দিয়ে লিখি, শেষ বেগ ভি, এবং শেষ বেগ যে ভি সেটা কতখানি হয়েছে, আগের থেকে 1/3 কমে গেছে। তো আগে তার ছিল ইউ, ইউ এর 1/3 অংশ কমে গেছে, মানে ইউ বাই মাইনাস ইউ বাই থ্রি। ওকে, ইউ মাইনাস ইউ বাই থ্রি, 1/3, ইউ এর 1/3 কমে গেছে, হ্রাস পাইছে। এই ব্যাপারটা কি বুঝছিস? এইটুকু দূরত্ব আসার পর এই বিন্দুতে এসে তার বেগটা হয়ে গেছে ইউ মাইনাস ইউ বাই থ্রি। আর যদি আমাকে এভাবে বলতো যে গুলির বেগ 1/3 হয়ে গেছে, বলতো না যে 1/3 হ্রাস পাইছে, বলতো 1/3 হয়েছে, তাইলে শুধু লিখতাম ইউ বাই থ্রি, মানে ইউ ছিল, ইউ এর আহ 1/3, সরি 3/1 হয়েছে, ইউ বাই থ্রি। আর এখন আমাকে বলছে 1/3 হ্রাস পাইছে, মানে ওই 1/3 বিয়োগ দিয়ে দিতে হবে। সো কথাটা এভাবে বলতে পারে, কখনো বলতে পারে অর্ধেক হয়ে গেছে, লিখবো ইউ বাই টু, বলতে পারে অর্ধেক হ্রাস পাইছে, তার মানে ইউ মাইনাস ইউ বাই টু, তার মানে আবার অর্ধেক ইউ বাই টু। কখনো বলতে পারে 1/5 হ্রাস পাইছে, বিয়োগ দিতে হবে, ইউ বাই ফাইভ। বলতে পারে 1/5 হয়েছে, তখন লিখবি ইউ বাই ফাইভ, শুধু ইউ বাই ফাইভ। সো এই কথাগুলো বাংলাগুলো একটু খেয়াল করবি। আচ্ছা, আমি পরে আরো বলতেছি। সো এইটুকু আমার উদ্দীপকের ডাটা, যে একটা গুলি 150 সেন্টিমিটার একটা দেয়ালে, এটা কাঠও বলতে পারে অন্য যে কোনো কিছু বলতে পারে, সেটার মধ্যে প্রবেশ করার পরে 40 সেন্টিমিটার যাওয়ার পরে সে তার বেগটা হ্রাস পেয়ে 1/3 হ্রাস পেয়ে গেছে, এইটুকু বলা ছিল, এর জন্য আমি এইটুকু চিত্র আঁকছি। সো আমাকে এখন কোশ্চেন করা হয়েছে গুলিটি ওই দেয়াল ভেদ করতে পারবে কিনা, এই দেয়ালটা বের হয়ে আহ, গুলিটা বের হয়ে আসতে পারবে কিনা। তাহলে কোশ্চেনটা হচ্ছে গুলিটি দেয়াল ভেদ করতে পারবে কিনা। আচ্ছা, আর তোদের এই যে কবিতা, ফাহমিদা, আর হচ্ছে বুশরা, তোদেরকে স্পেশাল থ্যাঙ্কস, তোরা রেগুলার ক্লাসে অ্যাটেন্ডিভ থাকিস এবং জয়েন করিস। ইয়াকিন মাঝে মাঝে একটু এদিক ওদিক করে, সো আবারও থ্যাঙ্কস তোদেরকে। গুলিটি দেয়াল ভেদ করতে পারবে কিনা, ভেদ করতে পারবে কিনা। ওই যে আন্টি বলতিছে যে ও মোবাইল সামনে নিলে
অন্য খেয়ালে চলে যায়, মোবাইলে মেসেজিং টেসিং করে, ওইটা কাজে লাগতেছে না কোনো, আন্টি চাচ্ছে যে সামনাসামনি ক্লাস হইলে ওকে পাঠাবে। আচ্ছা, গুলিটি দেয়াল, তো আমি ওইটাই বলছি আন্টিকে যে তোদের সাথে একটু কথা বলতে, যে তোরা যদি আসিস তাহলে আমি কোচিং থেকেই নেওয়া শুরু করবো। হ্যাঁ, মেবি ওর মোবাইল সিজ করে ফেলা হয়েছে, এটাও হইতে পারে, আমার মেসেজও সিন করেনি। আচ্ছা, তো এখন গুলিটি দেয়াল ভেদ করতে পারবে কিনা এটা জিজ্ঞেস করছে। তার মানে আমরা বুঝতেই পারতেছি আমাদের কি দেখতে হবে, যে গুলিটা শেষ থেমে যাওয়ার আগ পর্যন্ত কত দূর যাবে সেইটা দেখতে হবে। তাহলে আমরা এটা ধরে নিই যে এই দূরত্বটা হচ্ছে S1, এই দূরত্বটা হচ্ছে S1, আর গুলিটা আর যেটুকু দূরত্ব যাবে সেটা হচ্ছে S2। আমি এটাকে ভিতরেই ধরলাম, আমি বাইরেও ধরতে পারতাম, কিছু আসে যায় না, আমি আমার মতো ধরতেছি যে এই S2 দূরত্ব যাওয়ার পর তার বেগটা শূন্য হয়ে যাবে। ওকে, আমি দেখতে চাই এই S2 মানটা কত। যদি S2 মানটা এমন হয় যে সেটা মানটাই যে দেয়ালের বাইরে চলে আসে, তাহলে বলবো হ্যাঁ, ওই দেয়াল ভেদ করতে পারছে। যদি S2 মানটা দেখি যে 150 মানে আর কি এর ভেতরে থাকে, তাইলে বলবো যে ওই গুলি দেয়াল ভেদ করতে পারেনি, দেয়ালের মধ্যে আটকে গেছে। সো আমরা ফার্স্টে এখন যেটা লিখবো, আমাদের বুঝতেই পারতেছি গুলি আস্তে আস্তে বেগ হ্রাস পাচ্ছে, তার মানে এখানে ত্বরণ হচ্ছে না, গুলিটা ঢোকার পর থেকেই মন্দন হচ্ছে। এখানে লিখে দিলাম এ মন্দন, বা আমরা ফার্স্টে এটা লিখে নিতে পারি যে ধরি। তো আমাদের সলভ, এই অঙ্কের পরেই শেষ করবো, একটু ধৈর্য ধরে রাখ। ধরি মন্দন এ, তো এটা ধরে নিলাম। তো এবার আমরা দুইবার একই সূত্র ইউজ করব। ওকে, সো প্রথমবার এইটুকের জন্য, পরের বার এইটুকের জন্য। তো প্রথম ক্ষেত্রে বা এটাকে এভাবেই লিখতে পারি, প্রথম ক্ষেত্রে আমাদের আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, ধরে নিছি মন্দন এ, অতিক্রান্ত দূরত্ব এস দেওয়া আছে। তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এরকম একটা সূত্র জানি মন্দনের ক্ষেত্রে। সো আমরা ওটা লিখলাম যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as1। ওকে, তো এগুলার মানগুলো বসাই দিই। ভি স্কোয়ারটা কত আসছে, ভি হচ্ছে ইউ মাইনাস ইউ বাই থ্রি, ইউ মাইনাস ইউ বাই থ্রি হোল স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as1। ওকে, তাহলে এখানে ইউ মাইনাস ইউ বাই থ্রি মানে হচ্ছে হিসাব করলে 3 মাইনাস ইউ এরকম আসতেছে হোল স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as1। ওকে, এইখানে আমি সরাসরি পরের লাইনে না গিয়ে এখানে হিসাব করতেছি যে 3u মাইনাস ইউ, এটা হিসাব করলে আসবে 2u, এখানেই লিখতেছি, আমার টাইমটা বেঁচে যাবে, ক্যালকুলেশনও তাড়াতাড়ি হবে। এটা হয়ে যাবে 2u হোল স্কোয়ার বাই 3। তাহলে এইখানেই আবার স্কোয়ার করে দিই, এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে এটা হয়ে যাবে 4u স্কোয়ার। তো উপরে স্কোয়ারটাকে উঠে ভিতরে পাঠাই দিলে নিচে হয়ে যাবে 9, আর উপরে হয়ে যাবে 4u স্কোয়ার। সো এখন এটা আসার পরে আমি কি চাচ্ছি, আমি কিন্তু এই যে এ মন্দনটা জানি না, এই মন্দনটাকে বের করে নিচ্ছি। ওকে, আর S1 তো আমার এমনিতেই জানা। সো S1 এর মান আমরা এখনই বসাবো না, আগের অঙ্কটাতেও কিন্তু আগে মান বসাইনি, মান সবসময় আমরা লাস্টে বসাবো, এই ক্ষেত্রেও মান লাস্টে বসাবো। কেউ চাইলে আগেও বসাইতে পারে, তবে লাস্টে বসানোর একটা মজা আছে, আমি সেটা দেখাচ্ছি, তাইলে আর এক্সট্রা করে আমাদের ক্যালকুলেশন করা লাগবে। তাহলে আমি এই এটা বের করতে চাই, তো এইটাকে এক পাশে রাখি, মানে এইটাকে এই সাইডে নিয়ে যাই আর এইটাকে ওই পাশে নিয়ে যাই। সো পরের লাইনটাকে আমি এভাবে লিখতেছি, না বুঝলে বলিস। এটাকে এই পাশে আনতেছি, তাহলে প্লাস হয়ে যাবে 2as1, আর ওই সাইডে ইউ স্কোয়ার ছিল, এইটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 4u স্কোয়ার ডিভাইডেড বাই 9। সো এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি এরকম আসবে, আমি সরাসরি করতেছি, দেখ এটা লসাগু করলে নিচে আসবে 9, উপরে আসবে 9u স্কোয়ার মাইনাস 4u স্কোয়ার, মানে 5u স্কোয়ার আসবে, একবারে লিখে দিলাম 5u স্কোয়ার, এটা আসবে। তো আমি কোনটা বের করতে চাচ্ছি, যে মন্দন ধরে নিছিলাম, তো ওই মন্দনটাকে বের করতেছি। তাহলে এ সমান সমান কত আসে, আমি যদি এখানে এটা বের করি, এ ইকুয়ালস টু আসতেছে এই যে 2s1, ওইটা নিচে চলে যাবে, তার মানে উপরে থাকবে 5u স্কোয়ার, নিচে 2 গেলে 18 হয়ে যাবে, মানে আর s1 18s1 হয়ে যাবে। ওকে, এইটা এ বের হয়েছে।
উপরে হচ্ছে 5u², নিচে 18 বা 18s1। আমি কিন্তু এখন পর্যন্ত মান বসাইনি এবং পরীক্ষায় আমরা মান বসাবো না, কারণ বারবার ক্যালকুলেশন আমাদের শুধু শুধু করা লাগবে, দরকার কি। এইবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে চলে যাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে একই সূত্র, দ্বিতীয় ক্ষেত্রে একই সূত্র। সো এইটা আমাদের থাকলো, ওই এটা আমাদের থাকলো। সো এবার আমাদের দ্বিতীয় ক্ষেত্রে সূত্র একই, খালি মানগুলা চেঞ্জ হয়ে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে আমি এইটুক নিয়ে বিবেচনা করব। সো এইবার ভি, যেটা v², শেষ বেগ, আচ্ছা আচ্ছা নেট, ওকে, থ্যাংক ইউ, আমি চেঞ্জ করছি, ওয়েট। আচ্ছা, তাইলে এবার আমাদের আগের সূত্রটাই, কিন্তু এবার এইটুকের জন্য। তো এইখানে শেষ বেগ কত? শেষ বেগ 0। সো এইখানে ভি এর জায়গায় আমরা 0 বসাবো, 0² বা শুধু 0। ইউটা কত? আদি বেগ এবার কিন্তু এইটা, কারণ এই জায়গায় এটা আদি বেগ, এটা শেষ বেগ, তার মানে ওই যে ইউ মাইনাস u/3। সো এটাকে আমি এখন সরাসরি লিখে দেই, আচ্ছা না, লিখি তোদের বোঝার জন্য, ইউ মাইনাস u/3 হোল স্কোয়ার। আমরা চাইলে ওখানেও হিসাব করে 2u/3 লিখে রাখতে পারতাম, একই কথা, মাইনাস 2a। এবার এটা হয়ে যাবে s2, এটা 2a/s2। ওকে, তাইলে এটা যা আসতেছে এইটাকে আমি একটু ছোট করে ফেলি, মানে এটা হয়ে যাবে 2u/3, হ্যাঁ 2u/3, তার মানে এটা আসতেছে 0 আর এটা আসতেছে 4u² ডিভাইডেড বাই 9 মাইনাস 2a/s2। তাহলে এখান থেকে আমার বের করা লাগবে s2। এই s2টাই তো জানি না, এটাই তো চাইছিল যে ওই দেয়াল ভেদ করতে পারবে কিনা। তাহলে আমি s2 কে এক পাশে নিয়ে আসি, ওই এ কিন্তু আমার কাছে রয়ে গেছে, এ থাকুক। তাহলে আমি এই ক্যালকুলেশনটাকে উপরে করতেছি। তাহলে 2a/s1, 2a/s2, সরি s1 না s2, এইটাকে এই পাশে আনলাম, আর ওই পাশে 4u² ডিভাইডেড বাই 9 থেকে গেল। এবার আমি s2 বের করতে চাই। সো s2 ইকুয়ালস টু ওই 4u² ডিভাইডেড বাই 9, এই 2a এটা এর সাথে চলে আসবে। 2a মানে এখানে 18a, 18a। তো এইটুক আসার পর এবার এই a এর মানটা এখানে বসাই দিব, 5u² ডিভাইডেড বাই 18s1, সেটা এখানে বসাই দিব। সো আমি এই মানটাও মুছে, এগুলা সব মুছে দিচ্ছি, এটাকে এখন এখানে বসাই দিচ্ছি। সুতরাং 4u² 18 ইন্টু 5u² ডিভাইডেড 18s1। ওকে, তাহলে এবার দেখ এখান থেকে 18 কাটাকাটি চলে যাচ্ছে, 18 কাটাকাটি চলে যাচ্ছে, u² কাটাকাটি চলে যাচ্ছে, s1টা উপরে চলে যাচ্ছে, মানে লাস্টে যেটা আসতেছে s2 ইকুয়ালস টু আসতেছে উপরে 4/5s1। তাহলে পুরা অঙ্কে আমি ডাটা বসাইনি, এখন ডাটা বসাবো, এখন খালি এই মানটা বসাই দিব। s1 যেটা, সরি হ্যাঁ, s1 ছিল হচ্ছে 40 সেন্টিমিটার, এটা বসাই দিলাম 40 সেন্টিমিটার। তাহলে এই সরি 4/5 ইন্টু 40, 4/5 ইন্টু 40 সেন্টিমিটার। তাহলে আমার লাস্টে এটার মানটা আসতেছে 32 আসতেছে, হ্যাঁ হিসাব করলে আসে 32 সেন্টিমিটার। তাহলে এবার আমি দেখি দেয়াল ভেদ করছে কিনা। কিভাবে বুঝবো? এই s1 আর s2 যোগ করি, সেটা কি 150-এর বেশি হয় না কম হয় দেখি। সুতরাং s1 প্লাস s2 ইকুয়ালস টু ওই 40 প্লাস 32, যেটা আসতেছে 72 সেন্টিমিটার। এটা যেহেতু তারপর লিখবো যে যা দেয়ালের পুরুত্বের তুলনায় কম, অর্থাৎ 150 এর ছোট, বা যা ডি এর চেয়ে ছোট। ওকে, এখানে লিখে দিলাম লেস দেন 150 সেন্টিমিটার। তার মানে এই গুলিটা দেয়াল ভেদ করতে পারে নাই। যদি আমাদের এরকম আসতো যে এটা 151-52 এরকম কিছু আসতো, তাইলে সেটা দেয়াল বলতাম যে দেয়াল ভেদ করে গেছে। আচ্ছা, এখন আমি তো বলছি যে এখানে 1/3 কমে গেছে, এটা না বলে যে কোনো সংখ্যা বলতে পারে, অর্ধেক কমে গেছে, 1/10 কমে গেছে, অথবা কখনো বলতে পারে এত অংশ হয়ে গেছে, এভাবে বলতে পারে যে এই যে 1/3 কমে গেছে, এই কথাটাকে কিন্তু এভাবে বলা যায়। তুই যে এটা বিয়োগ দেওয়ার পরে কত হয়েছিল, 2/3
ইউ হয়েছিল, মানে 2/3 হয়ে গেছে। 1/3 কমে যাওয়া মানে 2/3 হয়ে যাওয়া। ওকে অনেকভাবেই কথা বলতে পারে। সো আমরা এটাকে শর্টকাটে বের করতে পারবো। আমরা পুরা বড় অঙ্কটার অ্যান্সারটা ঠিক আছে কিনা বা অবজেক্টিভে, যদিও এখন খুব একটা দরকার হবে না শর্টকাটটা, তবু তুই মাঝে মাঝে তোর অ্যান্সার চেক করার জন্য করতে পারিস যে ঠিক আছে কিনা। তবে ইন্টারে বা ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে এগুলা খুব দরকার হয়। সো আগে আমরা একটু শিখে ফেলি। মানে আমরা এভাবে শিখবো যে আমাদের যদি এরকম বলে দেওয়া থাকে যে S1 দূরত্ব পার হওয়ার পরে, S1 দূরত্ব পার হওয়ার পরে, এগুলা কোনোই ডাটা থাকলো না, পরীক্ষায় বলে দেওয়া থাকলো S1 দূরত্ব পার হওয়ার পরে গুলির বেগটা আদিবেগের 1/n অংশ হয়েছে, মানে হচ্ছে u/n হয়ে গেছে। তার মানে আমি যদি এইটা জানি যে কত অংশ হয়েছে, আদিবেগের কত অংশ হয়েছে সেটা যদি জানি, তাহলে আমরা এই S2 ইকুয়ালস টু শর্টকাটে বের করতে পারবো n-1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই টয়েস n-1 টয়েস n-1 ইন্টু S1। এই সূত্র দিয়ে চেক করে দেখতে পারবো। ধর আমি এখনই এটা দেখতেছি, আমাদের আসছে আজকের অ্যান্সারটা আসছে S2 ইকুয়ালস টু 4/5 S1। আমাদের বলে দেওয়া ছিল 1/3 হ্রাস পায়, মানে সেটাকে আমরা হিসাব করে এরকম পাইছিলাম যে u-u/3 u-u/3 এটা ইকুয়ালস টু আসছিল 2/3 u। তার মানে এই যে ইউ এর এত গুণ হয়েছে, 2/3 গুণ হয়েছে। 2/3 গুণ হওয়া মানে আমি কিন্তু n এর জায়গায় 2/3 বসাবো না, কারণ আমি বলছি 1/n। একটু ভালো করে বুঝিস, আমার সূত্রটা বলছি এভাবে, এই n এর পরিচয়টা হচ্ছে ওই ইউ এর 1/n অংশ। তার মানে সবসময় এটাকে 1/, আকারে লিখে নিতে হবে। মানে আমার এইটাকে আমি এভাবে লিখতে পারি না, দেখতো এই জিনিসটাকে আমি এভাবে লিখলে কোনো ক্ষতি আছে? 1/3/2 একই তো কথা, 2/3 উল্টে তাই হয়ে যাবে, তাই না? বুঝতেছিস সবাই? আমি কিন্তু এটা শর্টকাট দেখাচ্ছি, তোরা চাইলে এটাকে ভুলে গেলেও কোনো পাপ নাই, খালি একটু দেখে রাখ যে এভাবে আমরা বের করতে পারি। মানে আমাদের এইখানে যে বেগটা আসছে সেটাকে যদি আমরা এভাবে লিখি, 1 উপরে রেখে তারপরে এই নিচের পোরশনটাকে নিচে পাঠাই দিয়ে এই নিচে যে মানটা আসবে সেই মানটাকে n ধরে যদি এখানে বসাই দিই, দেখ এটাই আসবে। আমরা একটু হিসাব করি, এইখানে 3/2 -1 হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 × 3/2 -1 S1। তাহলে এখানে আসতেছে হচ্ছে এটা যদি এখানে বসাই দিই, মানে হিসাব করি, তাহলে এরকম আসতেছে। এখন এটাকে মুছে ফেলি। আহ 2 আর এটা হচ্ছে 3 মাইনাস, মানে হচ্ছে 3 - 2 মানে 1 আসতেছে, 1/2 হোল স্কোয়ার। আর এই নিচে আসতেছে হচ্ছে 2 কাটা যাচ্ছে, 2 S1 এরকম আসতেছে। তাইলে এটা আসতেছে এরকম, আমি কি হিসাব করলাম? আচ্ছা, হিসাব ভুল করছি। এখানে আসতেছে 3 -1 মানে হচ্ছে 2, 1/4। আরে আজকেও মনে হয় প্যাচ লাগাই দিছি কোথাও। আচ্ছা দাঁড়া, ও কি সূত্রটা ভুল লিখছে নাকি আমার নোটের মধ্যে? একটু ওয়েট, চেক করে নি, ওয়েট ওয়েট। আচ্ছা থাকুক, আমি আজকেও হিসাব মিলাইতে পারতেছি না, সূত্র ঠিক আছে, আমি কোথাও ভুল করতেছি বোধহয় হিসাবে। তো আজকেও থাকুক, তোদের ছুটি দিলে আবার আমার মাথা খুলে যাবে আশা করি। তো পরের দিন বলবো নি আবার এটা। তো ভালো থাকিস, হ্যাঁ? এটা আমাদের শর্টকাটটা, এটা এভাবে চেক করা যাবে মেলার কথা আমি কোথাও ভুল করতেছি। ওকে, কোথায় ভুল করতেছি ধরতে পারতেছি না। সো আমি নেক্সট দিন এটারে বলে দিব। আর নেক্সট দিন যেটা করবি, ওই প্রবলেম গুলা, মানে এখন তোরা গাইড খুলে গাইডের বোর্ড কোশ্চেন গুলার ম্যাথ দেখবি, সাথে কয়েকটা স্কুল দেখবি, সব দেখার দরকার নেই, কয়েকটা দেখলি, দেখার পরে এগুলার মধ্যে যেগুলা যেগুলা প্রবলেম, যে কোনো গাইড দেখবি তুই, সমস্যা নেই, তুই আমাকে বোর্ড বললে আমি বোর্ড খুঁজে বের করে নিতে পারবো। সো ওগুলা দেখে বেশিরভাগই একই টাইপের, একই রকম, ঘুরে ফিরে একই জিনিস, কোনোটায় ওই যে গ্রাফ দিয়ে করা আছে, কোনোটায় বা ওই ডিরেক্ট সূত্র ইউজ করে করা। আবার ওখানে যেভাবে করা আছে ওরকমই করতে হবে এমন কোনো কথা নাই, তুই তোর মতো করে করতে পারবি। তো তারপরে কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারবি, আমি নেক্সট ক্লাসে এটা দেখাই দিব। আর যদি
বিশেষ প্রবলেম না থাকে তাহলে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, তাহলে ভালো থাকি সবাই, আর নেক্সট দিন আমি এটা বলে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ভাই।